শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের যে বিষয় সেটি একেবারেই নতুন হলেও এটি সম্পর্কে সবাই এরই মধ্যে অবগত হয়েছেন। আমরা আজকে যে বিষয়টি বেছে নিয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের সর্বজনীন পেনশন স্কিম। আপনারা জানেন, উন্নত বিশ্বে এটি অনেক পুরাতন হলেও বাংলাদেশে একেবারেই নতুন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এরই মধ্যে সেটি কাজ শুরু হয়েছে এবং গত বছর 2023 সালের 17 আগস্ট এই সর্বজনীন পেনশন স্কিম কর্মসূচি উদ্বোধন করেছেন তিনি এবং এরই মধ্যে এই বিষয়ে কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকারি নানা দফতরের কর্মকর্তারা সেটাতে সরাসরি কাজ করছেন এবং কিভাবে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়, কিভাবে আপনি অবসরকালীন সময় একটি নিরাপত্তামূলক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গী হতে পারেন, সেই ব্যবস্থাকে মাথায় রেখে কিন্তু এটি নেওয়া হয়েছে। সেই বিষয়গুলি কিন্তু আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকার ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে এবং হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজে এটি আমরা সরাসরি শুনতে পাচ্ছি। FM 106 মেগাহার্টজেও কিন্তু এটি দেখা যাচ্ছে। আর এই আমরা যে ফোন ইন অনুষ্ঠানের কথা বলি, সেই অনুষ্ঠানের প্রধান প্রাণ কিন্তু শ্রোতা বন্ধু আপনারা যে নম্বরগুলোতে ফোন করে আমাদের সাথে যুক্ত হবেন সেই নম্বরগুলো জানিয়ে দিতে চাই। 0244813268, 0244813269, 0244813277 থেকে 78 পর্যন্ত, এছাড়া 0244813279 এই নাম্বারগুলিতে আপনারা ফোন করতে পারবেন। এবং আপনারা জানেন যে এই পুরো অনুষ্ঠানটি ভিডিও সহ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতারে, সেখানেও কিন্তু আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ তুলে ধরতে পারেন। সেই বিষয়গুলো আমরা নজর আনবো। একই সাথে হচ্ছে এখন তো পুরো পৃথিবীর নিউ মিডিয়ার যুগ, আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু বাংলাদেশ বেতার যে ঢাকার ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু সরাসরি দেখা যাচ্ছে। এখন যারা তো প্রতিনিয়ত শুনেন তারা জানেনি, যারা নতুন যুক্ত হলেন তারা নিশ্চয়ই জানলেন যে এই অনুষ্ঠানটি কিভাবে আপনারা নানা মাধ্যমে দেখতে পারেন। প্রতিটি পর্বের মতো কিন্তু আমাদের এ পর্বে দুজন সম্মানিত অতিথি আছেন, তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আছেন মোহাম্মদ গোলাম মুস্তফা, সদস্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ, সাথে আরও আছেন জনাব মোহাম্মদ মঞ্জুরুল হক, যুগ্ম সচিব, অর্থ বিভাগ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমেই একটু আলোচনা করে নিতে চাই স্মার্ট বাংলাদেশের সর্বজনীন পেনশন স্কিম। আমরা তো স্মার্ট বাংলাদেশের কথা বলি, কিন্তু একটি স্মার্ট দেশ করতে হলে সবচেয়ে বড় যেটির উপর গুরুত্ব দিতে হয় সেটি হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। এবং আমরা দেখি যে উন্নত বিশ্বে একটা সময় পেরিয়ে গেলে কিন্তু নাগরিকদের একটি ভাতা দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু বাংলাদেশে এটি এতদিন ছিল না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটি চিন্তা করেছেন এবং তিনি একটি সুযোগ্য একটি কর্মপরিকল্পনা নিয়েছেন, সেটি আপনারা বাস্তবায়ন করছেন। এই বিষয়টি জানবো। প্রথমেই যেতে চাই মোহাম্মদ গোলাম মুস্তফা, সদস্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ, আপনার কাছে। যেটি জানি আপনার একটি স্লোগানও ঠিক করেছেন, সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন। কেন এটিকে সর্বজনীন বলা হচ্ছে সেটি একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়িত হচ্ছে সেটা সর্বজনীন কেন, এটা অনেকেরই প্রশ্ন। আমরা সর্বজনীন সেটাকেই বলি যেখানে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেশের সর্বস্তরের মানুষ যুক্ত হওয়ার সুযোগ পাবে। আমরা দেখছি এখানে যে সরকারি কর্মচারী, রাষ্ট্রায়ত্ত এবং স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী এবং লাইফ সাইকেল অ্যাপ্রোসেস যারা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আছেন, তাদেরকে বাদ দিলে যে জনসমষ্টি আমাদের সামাজিক নিরাপত্তা বলয়ের বাইরে আছে তাদের সবার অংশগ্রহণের সুযোগ এই স্কিমে রাখা হয়েছে। বয়স নির্বিশেষে প্রথম ক্ষেত্রে 18 থেকে 50 বছর, তারা 60 বছর বয়সে পেনশন পাবে। যাদের বয়স 50-এর বেশি তারা নিরবচ্ছিন্নভাবে 10 বছর চাঁদা দিলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে 10 বছর পরে পেনশন পাবে। অর্থাৎ বয়স নির্বিশেষে যে কোনো বয়সী মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে বলেই এই কর্মসূচিটার নাম হয়েছে সর্বজনীন পেনশন কর্মসূচি। আমরা তো সর্বজনীন বলছি, একটি বিষয় একটু জানতে চাই, অনেকে হয়তো বিষয়টি পরিষ্কার নয় যে যারা সরকারি, রাষ্ট্রায়ত্ত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ তারা কি সুবিধা নিতে পারবেন? কারণ আমরা জানি যে এই ব্যক্তিরা সরকার একটি নির্দিষ্ট ভাতা পাবেন অবসর গ্রহণের পর, তাদের জন্য কি সুযোগ থাকছে? একটা সুন্দর প্রশ্ন করেছেন। এখানে একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন। সেটা হলো, একটি উন্নত দেশে সব সমষ্টি জনগণ যারা থাকে তাদের সবাই একটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে থাকে। আমাদের দেশে যে 3 ক্যাটাগরির নাম আপনি বলেছেন এইমাত্র, সেই 3 ক্যাটাগরির লোক কিন্তু অলওয়েজ একটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে আছে। যারা
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতার বাইরে আছে, প্রাথমিকভাবে তাদেরকেই আমরা এই কর্মসূচিতে আনতে চেষ্টা করেছি। ভবিষ্যতে হয়তোবা যে 3 ক্যাটাগরি বাদ আছে তাদেরকেও এই কর্মসূচিতে আনা হবে। তাহলে পরে সবাই সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবে। এই মুহূর্তে আমাদের কাজ হলো সবাইকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা। যারা 3 ক্যাটাগরি যারা বাইরে আছে তারা অলরেডি আছে, যারা নাই তাদেরকে আনলে পরে টোটাল জনসমষ্টি একটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে আসবে। খুবই সুন্দর করে গুছিয়ে বললেন যে এরই মধ্যে তো যারা আমরা সরকারি বা রাষ্ট্রায়ত্ত বা আধা সরকারি যারা, তারা তো একটি সামাজিক নিরাপত্তা বলের মধ্যে আছেই, যারা নেই তারাই আসলে এইটির মূল আমাদের যে লক্ষ্য বা যা মূল ব্যক্তি হচ্ছে তারা। আমরা একটু যেতে চাই মোহাম্মদ মঞ্জুরুল হক, আপনার কাছে জানতে চাই যে হচ্ছে আমরা জানি যে সর্বজনীন পেনশনের বিভিন্ন স্কিম রয়েছে, বিভিন্ন চাঁদা রয়েছে, সেগুলি আসলে কিভাবে একটু একেবারে আমার শ্রোতাদের জন্য ব্যাখ্যা করবেন যে কে তার আয় অনুযায়ী কোনটি নিলে তার জন্য মানানসই হবে এবং তিনি চালিয়ে নিতে পারবেন বলে আপনারা ধারণা করছেন? কারণ নানা রকম লোকজন আছে, তো প্রবাসী আছে, গৃহিণী আছে, ছাত্র আছে, সবাই তো আছে, একটু ব্যাখ্যা করুন। থ্যাংক ইউ। আমি আপনার মাধ্যমে বাংলাদেশ বেতারকে এবং বাংলাদেশ বেতারের শ্রোতা মণ্ডলী যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। কেননা এটি একটি খুবই জনগুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, মাননীয় প্রধানমন্ত্রী যেটি 17 আগস্ট উদ্বোধন করেছেন। এবং এই প্রোগ্রামের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে স্যার বলেছেন অলরেডি যে প্রত্যেক শ্রেণী পেশা মানুষের জন্য এই প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে। সো মানুষের অর্থনৈতিক যে অবস্থা সেটাকে বিবেচনা করেই কিন্তু আমাদের যে চাঁদার যে পরিমাণ সেটা নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের 4টি প্রোগ্রাম রয়েছে: সমতা, সুরক্ষা, প্রবাস এবং প্রগতি। সমতাটা হলো সবচেয়ে যারা মানে পিছিয়ে পড়া লোকজন তাদের জন্য, এবং সেখানে 500 টাকা চাঁদা দিয়ে এটি একজন সাবস্ক্রাইব করতে পারেন, নিবন্ধন করতে পারবেন এবং সরকার সমপরিমাণ টাকা তার অ্যাকাউন্টে জমা দেবে। সো এই যে একটা বিশেষ একটা সুবিধা পিছিয়ে পড়া মানুষদের জন্য, এটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। এবং অন্য যে 3টি প্রোগ্রাম সেখানেও কিন্তু সুযোগ রয়েছে 2000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আমরা কতগুলো থ্রেশহোল্ড দিয়ে দিয়েছি। প্রত্যেক মানুষ তার অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী যে কোনো থ্রেশহোল্ড সে বেছে নিতে পারে। সো এই যে একটা ফ্লেক্সিবিলিটি, এবং যে কোনো সময় সে আপনার থ্রেশহোল্ড পরিবর্তনও করতে পারে। যে কোনো কারণে আমি কোনো উপরের কোনো থ্রেশহোল্ডে নিবন্ধন করেছিলাম, ফর এক্সাম্পল 10,000 টাকা নিবন্ধন করেছি, এখন আমার ফাইন্যান্সিয়াল অবস্থা একটু খারাপ হয়েছে, সো আমি এটা কমিয়ে 2,000 টাকায় চলে আসতে পারি। অথবা যদি উল্টো হয় যে আমি 2,000 টাকায় নিবন্ধন করেছি, আমার ভালো চাকরি হয়েছে বা আমি একটু বেটার ইনকাম করছি, আমি থ্রেশহোল্ড চেঞ্জ করে 5,000 টাকায় চলে গেলাম। সেই ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে এবং টোটাল সিস্টেমটা করা হয় অনলাইন সিস্টেমে। মানে কোনো সাবস্ক্রাইবারকে কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই যদি তার ইন্টারনেট অ্যাক্সেস থাকে এবং তার অনলাইন পেমেন্ট সুবিধা থাকে। শুধুমাত্র যদি ইন্টারনেট অ্যাক্সেস না থাকে তাহলে সে যেখানে ইন্টারনেট অ্যাক্সেস আছে সেখানে গিয়ে সেই সেবাটা নিতে পারে। সো ইটস এ ফুললি অটোমেটেড সিস্টেম। এবং ওই যে বলেন যে স্মার্ট বাংলাদেশ, এবং স্মার্ট বাংলাদেশের মানে রিয়েল সেন্সে যেটা বোঝায় এটা যেটি ক্যাশলেস সোসাইটির কথা আমরা বলি, যে একেবারে স্বচ্ছতা আনার জন্য কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, সরাসরি অফিসের সাথে আপনি নিজে যোগাযোগ হবেন এবং সেবা আপনার হাতের মুঠে চলে যাবে। শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু আছেন এবং আমরা সর্বজনীন পেনশন স্কিম নিয়ে কথা বলছি। আপনাদের কাছে জানতে চাই যে আপনারা কি ভাবছেন। নিশ্চয়ই এরই মধ্যে অনেকে সাবস্ক্রাইব করেছেন, অনেকে এর অংশ হয়েছেন। হ্যালো, শ্রোতা বন্ধু নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বলছি হাজী মোহাম্মদ মিন্টু মিয়া, আলোনিয়া, ইসলামগঞ্জ বাজার, উপজেলা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর থেকে। জি, আমার একটি জিনিস জানার বিষয়, সেটা হলো যে যারা প্রতিবন্ধী আছে এবং যারা ব্যবসা বাণিজ্য করে, তো তাদের ক্ষেত্রে মানে কত টাকা জমা দিলে কি পেনশন ভিত্তিক পাওয়া যাবে, এই ব্যাপারে আলোচনা করতেন। চমৎকার প্রশ্ন করেছেন। দুটি প্রশ্ন, ব্যবসা প্রতিবন্ধী। পরের শ্রোতার প্রশ্ন নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে 500 টাকা করে জমা দেওয়ার কয় বছর পর পেনশন পাওয়া যাবে, এটা হলো আমার প্রশ্ন, এবং মোট কত টাকা জমা হলে, এটা হলো আমার প্রশ্ন। জি, ধন্যবাদ। আরেকজন শ্রোতার প্রশ্ন নিয়ে আমরা আবার আলোচনায় ফিরবো। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্ন করতে হবে শ্রোতা। জি, কামাল হোসেন, পশ্চিম দমপাড়া উপজেলা, নিকলি জেলা, কিশোরগঞ্জ থেকে। আমার প্রশ্ন হচ্ছে
যে আমার বয়স হচ্ছে এখন 39, 39 বছর চলে। 39 বছর বয়স থেকে আপনার এই যে 50 বছর বয়স পর্যন্ত যে পেনশন স্কিম যে এটা গঠন করেছে বা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে, এটা খুব সুন্দর। মানে এই 39 বছর থেকে 50 বছর পর্যন্ত যে 11 বছর এটা এই পেনশন স্কিম ইয়ে করা যাবে কিনা? জি ধন্যবাদ। তবে প্রত্যেকটা শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ করবেন, আপনারা খুব আগ্রহ দেখিয়েছেন, কিন্তু আপনাদের যেটি আমাদের সম্মানিত অতিথিরা বারবার বলছেন যে এই ক্ষেত্রে কিন্তু মানে আমাদের যে মাসিক বা বাৎসরিক ইনকামটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যে আপনারা আসলে কোনটি বেছে নিতে চান। একটু যেতে চাই আমরা মোহাম্মদ গোলাম মুস্তাফা স্যার আপনার কাছে। আমরা 3টি প্রশ্ন পেয়েছি। যদি একজন প্রতিবন্ধী হন, তিনি ব্যবসা করছেন, তিনি কোনটি করলে তার জন্য ভালো হবে? একজন 500 টাকারটি জানতে চেয়েছেন, একজন জানতে চেয়েছেন কিশোরগঞ্জ থেকে যে তার বয়স 39 এই মুহূর্তে, তিনি কত বছর পর্যন্ত করতে পারবেন। কিন্তু আসলে কেউ তাদের মাসিক বা বাৎসরিক ইনকাম জানেননি। আপনি একটু ধারণা করে যদি তাদের একটি স্বচ্ছ একটি উত্তর দিতেন। ধন্যবাদ। 3 জন প্রশ্ন করেছেন। প্রথম যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন ছিল একজন প্রতিবন্ধী যদি ব্যবসা করে তাহলে পরে সে কোন স্কিমে ঢুকবে, তাই তো? জি। প্রতিবন্ধীর ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে যারা লাইফ সাইকেল অ্যাপ্রোচে কোনো সামাজিক সুবিধার আওতায় আছে তারা কিন্তু এই মুহূর্তে কোনো স্কিমে পার্টিসিপেট করতে পারে না। যদি সে প্রতিবন্ধী হিসাবে প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকে তাহলে পরে প্রথমে প্রতিবন্ধী ভাতা সারেন্ডার করতে হবে। যেহেতু সরকার তাকে প্রতিবন্ধী ভাতা দেয়, সে যদি সর্বজনীন পেনশন স্কিমে আসতে চায় আসতে পারবে। তার প্রাথমিক কাজ হবে এই প্রতিবন্ধী ভাতা সারেন্ডার করে সে যে কোনো একটা স্কিমে সে ঢুকতে পারবে। যে কোনো স্কিম মানে তার জন্য প্রযোজ্য স্কিম। সে যদি ব্যবসায়ী হয় তাহলে তার জন্য হবে সুরক্ষা, সে যদি কোনো জায়গায় চাকরি করে থাকে তার জন্য হবে প্রগতি, আর সে যদি 60,000 টাকার নিচে বাৎসরিক ইনকামের লোক হয়ে থাকে তার জন্য হবে সমতা। এখন ব্যবসা বাণিজ্য করলে পরে সেটা সুরক্ষা স্কিমের আওতায় আসবে। তাইলে প্রথম প্রশ্নের উত্তর হলো যে প্রতিবন্ধী সারেন্ডার করে সে সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবে। এখন থ্রেশহোল্ড বা চাঁদার পরিমাণ কত হবে ওখানে অপশন আছে, তার সামর্থ্য অনুযায়ী চাঁদা দিবে। যেমন সুরক্ষা স্কিমে আমরা যদি দেখি, সুরক্ষা স্কিমের ক্ষেত্রে 1,000 টাকা আছে, 2,000 টাকা আছে, 3,000 টাকা আছে, 5,000 টাকা আছে। উনি যে কোনোটা তার সামর্থ্য অনুযায়ী বেছে নিতে পারেন। 500 টাকা কত বছর দিতে হবে, কত বছর পরে উনি টাকাটা পাবেন, এটা প্রশ্ন। 500 টাকা কারা দিতে পারবে সেটা হলো আমরা বলেছি যে সমতা স্কিমে যার আয় 60,000 টাকার নিচে বাৎসরিক, সে সমতা স্কিমে অংশ নিতে পারবে। এবং সমতা স্কিমে অংশ নেওয়ার পর পেনশনারের বয়স, চাঁদাদাতার বয়স যখন 60 বছর পূর্ণ হবে তখন সে পেনশন পাওয়া শুরু করবে। এখন প্রশ্ন হতে পারে যে কেউ যদি 61 বছরে পার্টিসিপেট করে তাহলে পরে আমরা দ্বিতীয় শর্তে যাব যে কমপক্ষে 10 বছর নিরবিচ্ছিন্নভাবে চাঁদা দিলে, যে বয়সে 61 থেকে 10 যোগ দিলে 71 যায় এসে পেনশন পাবে। 39 বছর, এই কোশ্চেনটা ছিল হলো যে 39 বছর এখন তার বয়স, তিনি বিনিয়োগ করতে চান, বিনিয়োগ করতে পারেন। 39 বছর বয়সেও বিনিয়োগ করতে পারবে। দেখতে হবে তার জন্য কোন স্কিমটা প্রযোজ্য। আমার সহকর্মী মঞ্জুরুল হক ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন যে কোন স্কিম আমরা চালু করেছি এবং কোন স্কিম কাদের জন্য। প্রথমে হলো প্রগতি, সেটা বেসরকারি চাকরিজীবীদের জন্য। সুরক্ষা স্বকর্মে যারা আছে তাদের জন্য। সমতা 60,000 টাকার নিচে যারা ইনকাম করেন বাৎসরিক তাদের জন্য। আর প্রবাসে যারা আছে তাদের জন্য প্রবাসী স্কিম। এই 39 বছর যার বয়স উনি তার জন্য প্রযোজ্য, আমি যে 4টে স্কিমের কথা বললাম তার জন্য প্রযোজ্য যে কোনো স্কিমে 18 থেকে 50 বছর বয়সের মধ্যে যে কোনো থ্রেশহোল্ড বলতে আমি চাঁদার হার বলছি, যে কোনো চাঁদার হারে, যেখানে যে স্কিমে যে পরিমাণ চাঁদার হার দেওয়া আছে সেই চাঁদার হার উল্লেখ করে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পার্টিসিপেট করতে পারবেন। আর তার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে তাহলেও অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে নিরবিচ্ছিন্নভাবে 10 বছর চাঁদা দিতে হবে। অর্থাৎ সব দরজা খোলা আছে, আমাদের শুধু নির্দিষ্ট দরজায় কড়া নাড়তে হবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ বেতার ঢাকার ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে সরাসরি দেখা যাচ্ছে এবং ঢাকা ক 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজেও অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাচ্ছেন। আমরা আবারও শ্রোতা বন্ধুদের কাছে ফিরব, তারা কি ভাবছেন সেটি জানব। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি শুনছেন, প্রশ্ন করুন। হ্যালো,
আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। কথা বলছি রবুল আলম, সভাপতি স্বাধীন বাংলাদেশ শ্রোতা ক্লাব, গ্রাম ঘাটনগর, মোল্লাপাড়া, পোরশা, নওগাঁ থেকে। আমার প্রশ্ন হলো যে নিম্ন কিছু করা মানুষ 5 টাকা করে দিতে থাকে, এটা কি প্রতি মাসে 5 টাকা করে দিতে হবে না কিভাবে দিতে হবে? আর কোন ব্যাংকে আমরা আমি হয়তো কোনো অনলাইন কাজ করবো না, আমি ব্যাংকে লেনদেন করবো, একটু বিস্তারিত বলবেন ভাই। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তিনি ব্যাংকে লেনদেন করতে চান, নিশ্চয়ই সেটি আমরা আলোচনা আনবো। পরের শ্রোতার প্রশ্ন নিতে চাই। হ্যালো, আমি মোহাম্মদ কামাল হোসেন, গ্রাম শিলরি, কুমিল্লা 14 গ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো এই সর্বজনীন পেনশনের আওতায় যাদের বয়স 30 বা 32 বছর ওই সমস্ত লোকেরা আসতে পারবে কিনা, এটা জানতে চাইছিলাম। শ্রোতা বন্ধু, এর মধ্যে কিন্তু গোলাম মুস্তাফা স্যার বারবার বলেছেন যে 18 থেকে তো সবাই 60 বছর পর্যন্ত পারবেনি। আপনি যদি 60 বছরে করতে চান সেই সুযোগ আছে। আমরা আবার একটু মনোযোগ দিয়ে শুনবো, আপনার প্রশ্ন উত্তর আবার দেওয়া হবে। তৃতীয় শ্রোতার প্রশ্ন নেব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন, আমি একজন প্রতিবন্ধী, আমার বাড়ি সিরাজগঞ্জ কাজীপুর। জি, আমি প্রশ্ন রাখতে চাই যে আমি আমার কত টাকা জমা রাখলে কোথায় জমা রাখবো? জি জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা একটু আলোচনায় ফিরতে চাই। মোহাম্মদ মঞ্জুরুল হক, আপনার কাছে ফিরতে চাই যে একজন বলছেন তিনি অনলাইনে টাকা দিতে চান না। আমরা তো আসলে ক্যাশলেস সোসাইটির কথা বলি, কিন্তু এখনও পিছিয়ে পড়া কিছু মানুষ আছেন, সরাসরি লেনদেন করতে পছন্দ করেন। তিনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে চান, কিভাবে করবেন? আরেকজন একই কথা জিজ্ঞেস করছেন যে তার বয়স 32, তিনি কিভাবে করবেন? এবং আরেকজনও প্রতিবন্ধী, তিনিও করতে চান, কিন্তু স্যার যেটি বলছেন নিশ্চয়ই আপনি আবার রিপিট করবেন যে কিভাবে কি করতে হয়। জি, থ্যাংক ইউ আপনাকে এবং আমার যারা দর্শক প্রশ্ন করেছেন এবং যারা শুনছেন। আসলে আমরা এই কারণেই আমরা এটা বলি যে সর্বজনীন এবং এটা স্মার্ট। এ কারণে বলছি যে এটা সবার জন্য, যাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই, অনলাইনে পেমেন্ট অফ অ্যাক্সেস নেই, তাদের জন্য সরকার এই জাতীয় পেনশন অথরিটি এই ব্যবস্থাটা করেছে। মিস্টার রুহুল আমিন, আপনার জন্য পরামর্শ হলো যে আপনি 500 টাকা করে চাঁদা দিতে চান, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট যে কোনো একটা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যান, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশন করে আপনার নিকটস্থ সোনালী ব্যাংক অথবা অগ্রণী ব্যাংকে যান, গিয়ে আপনি টাকাটা জমা দিতে পারেন। সেখানে আমাদের ফ্রন্ট ডেস্ক আছে, যে কোনো অগ্রণী অথবা সোনালী ব্যাংক। ইভেন আপনি সিটি ব্যাংকে গিয়েও দিতে পারবেন। আপনি আপনার মোবাইল ওয়ালেট যেমন বিকাশ বা নগদ আমরা অলরেডি সাইন করেছি, নগদেও দিতে পারবেন। বিকাশে আমরা এমইউ করবো খুব শীঘ্রই, বিকাশও আপনি দিতে পারবেন। সো আপনার পেমেন্টের দরজা খোলা, যে কোনোভাবে আপনি টাকা দিতে পারবেন। এবং দ্বিতীয় ভদ্রলোক কামাল হোসেন, আপনি বলেছেন যে 30-32 বছর বয়স, আপনি কিভাবে এই প্রোগ্রামে জয়েন করবেন। ভাই, আপনার জন্য পরামর্শ হলো যে 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি, যে কোনো বয়সের ব্যক্তি এই প্রোগ্রামে যে কোনো সময় এনরোল করতে পারেন। নট নেসেসারিলি যে 50 বছর পার হলে, স্যার বলেছেন যে 50 বছর পার হলে যে করা যাবে না, এরকম কোনো বার নেই। ইভেন আপনি 60 বছর বয়সের পরও আপনি এনরোল করতে পারবেন। বাট প্রশ্ন হলো যে আপনাকে নিরবচ্ছিন্নভাবে 10 বছর চাঁদা দিলেই কেবল আপনি পেনশন প্রাপ্যতা অর্জিত হবে। সো আপনি যদি 55 বছর বয়সে জয়েন করেন, তাহলে আপনাকে 10 বছর কমপক্ষে দিতে হবে। তার মানে 65 বছর বয়সে গিয়ে আপনি পেনশন প্রাপ্য হবেন। এবং এই পেনশন যে প্রাপ্য হবেন, এটা আপনি অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে আবার মাসে মাসে পেনশন যেতে থাকবে। এবং এই চাঁদাটা আপনি মান্থলি দিতে পারেন, মানে প্রতি মাসে দিতে পারেন, প্রতি 3 মাস অন্তর অ্যাডভান্স দিতে পারেন, বা বছরে বা 6 মাসে একবার অ্যাডভান্স দিতে পারেন। সো আপনাকে অগ্রিম দেওয়ারও সুযোগ রয়েছে। আর প্রতিবন্ধীর ক্ষেত্রে একই স্যার বলেছেন যে প্রতিবন্ধীর ক্ষেত্রেও তিনি যদি প্রতিবন্ধী ভাতা গ্রহণ করে না থাকেন, তাহলে তার জন্য এই প্রোগ্রামে ঢোকার সুযোগ আছে, নিবন্ধনের সুযোগ আছে। সেটা হলো যে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার স্কিম সিলেকশন করবেন, সমতা, প্রগতি অথবা সুরক্ষা। আর যদি প্রবাসী হন তাহলে প্রবাস। আমার একটু ছোট্ট জিজ্ঞাসা আছে, বারবার আপনারা দুই সারি যে বিষয়টির উপর সবচেয়ে বেশি ফোকাস করছেন, সেটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে দিয়ে যেতে হবে। এটি আসলে প্রত্যেকটি আর্থিক ইয়ারই একটি নিয়ম, কিন্তু কেউ যদি না চালাতে পারেন সেক্ষেত্রে কি করা যায়? টাকা কি পাবেন না, বা তার ক্ষেত্রে তিনি কিভাবে টাকাটি দিন শেষে বুঝে পাবেন? একটা চমৎকার কোশ্চেন করেছেন। আমার এর পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলতে চাই সেটা হলো, নিরবচ্ছিন্ন বলার কারণ যে আপনি চাঁদা দেওয়া শুরু করবেন, নিরবিচ্ছিন্নভাবে দিয়ে গেলেই আমরা যে প্রজেক্টেড অ্যামাউন্ট বলেছি, অর্থাৎ আমরা যে প্রাক্কলিত
হিসাবটা দিয়েছি যে 5,000 টাকা হলে কত পাবেন, 3,000 টাকা হলে কত পাবেন, এটা যেটা বলেছি এটা নিরবিচ্ছিন্ন চাঁদাদাতাদের জন্যই প্রযোজ্য। এখন কেউ যদি দেখা গেল যে 18 বছরে শুরু করেছে, 18 বছরে শুরু করার পরে 8 বছর দিয়ে আর দিতে পারছে না, আপনার কোশ্চেন তো এখানেই, দিতে পারছে না। আমরা চাই যে সবাই দিতে পারুক, তার সামর্থ্যের মধ্যে যে কোনো প্যাকেজে যাক, যেহেতু প্যাকেজ চেঞ্জ করার সুযোগ আছে। সে যদি ইচ্ছা করে যে আমি খুব খারাপ অবস্থা এখন, সে সমতায় চলে যাবে। আমরা আশা করছি যে কেউ ফেইল করবে না, কারণ আমাদের দেশের মানুষ এখন ওই পর্যায়ে এম্পাওয়ার্ড হয়ে আছে। 500 টাকা দিতে হলে আপনি হিসাব করে দেখেন, 500 টাকা যদি কাউকে দিতে হয় দিনে 20 টাকারও কম, 20 টাকারও কম, 20 টাকা হলেও 600 টাকা হয়। ফলে কেউ ফেল করার কথা না। কেউ যদি তারপরেও ফেল করে, তার কর্পাস হিসাবে অর্থাৎ তার পেনশন হিসাবে যে টাকা জমা হবে সেই টাকার উপর ভিত্তি করেই তার পেনশন ক্যালকুলেশন করা হবে। অর্থাৎ আর্থিক নিশ্চয়তার বিষয়টা কিন্তু একেবারেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়তা দিচ্ছে। আমরা আবারও আপনাদের কাছে ফিরবো। শ্রোতা বন্ধুরা, নানা রকম প্রশ্ন আসছে। হ্যালো 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 আপু, আদাব। আদাব, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি কথা বলছি শ্রী বিকাশ চন্দ্র ঝা, বেংহারি, কালীগঞ্জ, পঞ্চগড় থেকে। আপু ভালো আছেন? জি ভালো আছি। হ্যাঁ, আমি স্যারের কাছে জানতে চাচ্ছি এই অ্যাকাউন্টটা খোলার আসলে খরচ কত হতে পারে, আর ভবিষ্যতে এটা কি প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? আর যদি কোনো অনলাইন নাম্বার থাকতো, প্রতারিত যদি আমরা হই, আপিল জানাবো কোথায়? ধন্যবাদ। একেবারে অন্যরকম একটি প্রশ্ন করেছেন। পরের শ্রোতার প্রশ্ন নেব। ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম জেলা সন্দ্বীপ থানা ইউনিয়ন উচ্চ থেকে সাইফুল ইসলাম বলছি। জি বলুন। আজকে তো সুন্দর অনুষ্ঠান, বুঝলেন। এখন যাদের বয়স 80 বছর তাদের কোনো সুযোগ সুবিধা আছে কিনা জানতে চাই। জি ধন্যবাদ। পরের শ্রোতার প্রশ্ন নেব। কত 80 বছর? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কামাল হোসেন, গ্রাম দামপাড়া, ইউনিয়ন দামপাড়া, উপজেলা নীতি, জেলা কিশোরগঞ্জ থেকে। আমার প্রশ্ন, এই সময় প্রশ্ন করেছিলাম 39 বছরে এটা পেনশন স্কিম করার জন্য, চালু করার জন্য। তো যে এই পেনশন স্কিম আপনার যে প্রতি মাসে মনে করেন 500 টাকা আমি জমা দিলাম, চাঁদা দিলাম। এখন এই বিকাশ, রকেট, নগদ, এই যে বাটন মোবাইল দিয়া ওই এটা করা যাবে কিনা, এই চাঁদা জমা দেওয়া যাবে কিনা, এই প্রশ্ন। আরেকটি শ্রোতার প্রশ্ন নিয়ে আমরা আবার আলোচনায় ফিরব। হ্যালো স্যার, নানা রকম প্রশ্ন আসছে। একজন জানতে চেয়েছেন খরচ আসলে কি কোনো খরচ বহন করতে হয়, বা কোনো নাম্বার আছে যে নাম্বারে ফোন করে তিনি সরাসরি সেটি পাবেন? 80 বছর একজন প্রশ্ন করছেন, এবং কামাল হোসেনের প্রশ্ন আগেও এসেছে, তিনি আবার একটু প্রশ্ন করেছেন যে কিভাবে কি করা যায়। একটু আপনি উত্তর দিন গোলাম মুস্তাফা স্যার। জি ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা পার্টিসিপেট করছেন দেখে আমাদের উত্তর দেওয়ার স্কোপ সৃষ্টি হচ্ছে। প্রথম যিনি প্রশ্ন করেছেন যে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনো খরচ লাগবে কিনা, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনো খরচ লাগবে না। রেজিস্ট্রেশন অনলাইনে করবেন। আপনি যদি ইন্টারনেট অ্যাক্সেস থাকে তাহলে আপনি নিজেই করতে পারবেন। যদি না থাকে, যিনি ইন্টারনেটে রেজিস্ট্রেশন করতে পারে তার কাছে যেয়ে করবেন। যদি আপনার গ্রামে কেউ না থাকে তাহলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যাবেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার আপনার এই কাজটা করে দিবে, এবং এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে, পেনশন অথরিটির পক্ষ থেকে কোনো খরচ রাখা হয় নাই। হয়তো বা যিনি আপনার টাইপ করে দিবেন তারে যদি আপনি 50 টাকা দেন, সেটা হলো অন্য ইস্যু। তার টাইপ খরচ, হ্যাঁ ইন্টারনেট খরচ আছে, কিন্তু এটা একবারই লাগবে। এটা কিন্তু আর দ্বিতীয়বার লাগবে না, একবারই শুধু রেজিস্ট্রেশন হবে। আর চাঁদার টাকা আপনি বিকাশ, নগদ, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেগুলো আছে সেগুলোতে দিতে পারেন। ব্যাংকে যে বাটন মোবাইল থেকে যদি বিকাশ করা যায় তাহলে চাঁদা কেন দেওয়া যাবে না? সেটাই তো। বাটন মোবাইল থেকে আপনি দেখবেন যে অধিকাংশ বিকাশের দোকানেই বাটন মোবাইল দিয়ে টাকা পাঠায়। ফলে বিকাশ, নগদ যদি বাটন মোবাইল দিয়ে করা যায় তাহলে এই অ্যাকাউন্টে বিকাশ মোবাইল দিয়ে আসা যাবে না কেন? অবশ্যই যাবে। আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আমার অ্যাকাউন্টে অবশ্যই টাকা পাঠাতে পারবেন বাটন মোবাইল দিয়ে। আচ্ছা, তারপরে হলো 80 বছর হলে কি করা যাবে? আমি আগেই বলেছি যে কোনো বয়সে এটা করা যাবে, তবে নিরবিচ্ছিন্নভাবে 10 বছর চাঁদা দিতে হবে। থার্ড কোশ্চেন ছিল, উনি আবার কোশ্চেন করেছেন বাটন মোবাইল, সেটা তো আমরা জবাব দিলাম।
আর কোনো কোশ্চেন কি আনঅ্যাড্রেসড থাকলো? হটলাইন, হটলাইন নাম্বার, এই আমাদের অলরেডি আমাদের একটা হটলাইন নাম্বার আছে, এই নাম্বারটা আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি কাইন্ডলি লিখে নেন 09610900800। আমি রিপিট করছি 09610900800। এটা আমাদের হটলাইন নাম্বার, এটা কল সেন্টারের নাম্বার। 9টা থেকে 5টা পর্যন্ত আপনি যে কোনো সময় কল করে এখানে আপনার যে কোনো কোশ্চেন ওখান থেকে জবাব পেতে পারবেন। শ্রোতা বন্ধুরা, আবারও জানিয়ে রাখি, ঢাকা ক 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজে আপনারা অনুষ্ঠানটি শুনছেন। আপনারা যেসব নম্বরে ফোন করে আমাদের সাথে যুক্ত হবেন সেই নাম্বারগুলো হচ্ছে 0244813268, 0244813269 এবং 0244813277 থেকে 79 পর্যন্ত, এবং বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং বাংলাদেশ বেতার ঢাকার ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতার ঢাকা থেকেও কিন্তু অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আমার একটি প্রশ্ন ছিল, যেটি হচ্ছে সাইদুল ইসলাম বলছেন যে তিনি 80 বছর তিনি করতে চান, সেক্ষেত্রে তো একটি আশঙ্কা আছে যে আমরা বাংলাদেশের যে আমাদের গড় আয়ুর কথা আমরা বলি যে 72 থেকে 75 75 বছর পর্যন্ত, সেক্ষেত্রে তিনি 80 বছর বয়সে যদি করেন, 10 বছর চালালেন, কোনো ক্ষেত্রে যদি তিনি জীবিত না থাকেন, সেই আর্থিক সুরক্ষাটা আসলে কিভাবে আপনারা দিচ্ছেন? আমাদের যে আমরা বিধিমালা যেটা দিয়েছি, অর্থাৎ পেনশন বিধিমালা যেটা আমরা জারি করেছি, তাতে এটা পরিষ্কার বলা আছে, যদি কেউ চাঁদা দেয়া অবস্থায় মারা যায়, পেনশন পাওয়া শুরু হয় না এরকম অবস্থায় যদি কেউ মারা যায়, তার জমাকৃত টাকা মুনাফা সহ তার নমিনিকে দিয়ে দেওয়া হবে, টোটাল টাকাটা এককালীন দিয়ে দেওয়া হবে। আর কেউ যদি পেনশন ভোগরত অবস্থায় মারা যায়, পেনশন ভোগ করছিলেন এই সময় মারা যায়, তাহলে পরে তার বয়স 75 বছর হওয়ার আগ পর্যন্ত যে সময়, সেই সময় পর্যন্ত তার নমিনি পাবে। একটু অ্যাড করি, সেটা হলো যে স্যার বলেছেন যে যদি মৃত্যুবরণ করেন পেনশন ভোগরত অবস্থায়, তাহলে নমিনি পেনশনারের বয়স 75 হওয়া পর্যন্ত উনি পেনশন পাবেন। কিন্তু পেনশনার যদি জীবিত থাকেন আনটিল ডেথ, মানে মৃত্যু পর্যন্ত, সে যদি 100 বছর বাঁচেন, তাহলে কিন্তু তিনি পেনশন পাবেন। সো পেনশনার আজীবন পেনশন পাবেন। নমিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। নমিনি যদি পেনশনার মৃত্যুবরণ করেন পেনশন ভোগরত অবস্থায় এবং তার বয়স যদি 75-এর কম হয় পেনশনারের বয়স, তাহলে পেনশনারের বয়স 75 হওয়া পর্যন্ত ওই সময়টা নমিনি। আমাদের সরকারি পেনশন ব্যবস্থায় কিন্তু শুধুমাত্র স্পাউস ছাড়া অন্য নমিনির ক্ষেত্রে এরকম 15 বছরের অবশিষ্ট সময় পাওয়া যায়। অর্থাৎ একটি একেবারে উন্নত একটি সর্বজনীন পেনশন স্কিম পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। আবার শ্রোতা বন্ধুদের কাছে ফিরবো, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আছি, কিন্তু শ্রোতাদের ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু আলোচনা করি যে প্রবাসী বিষয়টা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আমরা জানি যে রেমিটেন্স যোদ্ধা আছে, এবং আমরা যদি গত ডিসেম্বর মাসেই দেখি যে সৌদি আরব থেকে, সংযুক্ত আরব আমিরাত থেকে এবং যুক্তরাজ্য থেকে অনেক প্রবাসী রেমিটেন্স এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আবারও জানার কামাল হোসেন, গ্রাম দামপাড়া ইউনিয়ন দামপাড়া উপজেলা জেলা কিশোরগঞ্জ থেকে। যে পেনশন স্কিম চালু করলাম, এখন নমিনি তো একজন বা তার চেয়ে অধিক নমিনি দেওয়া যাবে কিনা? আর মনে করেন পেনশন স্কিম সে 10 বছরের জন্য করেছে, এখন 5 বছর যদি সে আর না করতে পারে, চালু করার পরে সে জমা না দিতে পারে, সাদা না দিতে পারে, এই 5 বছরের টাকা সে পাবে কিনা পেনশন স্কিমে? ধন্যবাদ মোহাম্মদ মঞ্জুরুল হক, আপনার কাছে ফিরবো। শ্রোতাদের প্রশ্ন তো আছে, তারপর আপনি প্রবাসী স্কিম নিয়ে একটু বিস্তারিত জানাবেন, কারণ আমি তো যেটি বললাম যে বাংলাদেশের লাখ লাখ প্রবাসী দেশের বাইরে থাকেন, কিন্তু তাদের পরিবারটি দেশে থাকে, তারা কিন্তু খুব আগ্রহী এই স্কিমটি নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে জনাব কামাল হোসেনের প্রসঙ্গে বলে যাই, নমিনি আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারেন। আপনি একজন বা একাধিক নমিনি সিলেক্ট করতে পারেন। যদি একাধিক নমিনি থাকে, তাহলে নমিনিদের হারাহারি অংশে যতটুকু আপনি যেভাবে আপনি সাজেস্ট করে দেবেন সেভাবে ডিস্ট্রিবিউট করা হবে। আর হলো যে আপনি যদি মানে পেনশন আইন অনুযায়ী পেনশন পাওয়ার মিনিমাম শর্ত হলো 10 বছর। সো 10 বছর আপনাকে চাঁদা দিতে হবে। কোনো কারণে ডিসকন্টিনিউ হলে পরবর্তীতে আপনি অথরিটির অনুমোদন নিয়ে আপনি যখন আবার আপনি সলভেন্ট হবেন তখন চাঁদা দিয়ে এটি আপনি করবেন। সো 10 বছর চাঁদা দিতেই হবে। আর যদি কোনো কারণে না পাওয়া যায়, তাহলে তো অবশ্যই টাকা তো সরকার যার টাকা তাকে দিয়ে দিবে, সেটা সময় মতো ফেরত দিবে।
আর প্রবাস স্কিম সম্বন্ধে আপনি বলেছেন, যথার্থই বলেছেন, প্রবাস ইজ এ ভেরি ভাইটাল একটা স্কিম, বিকজ আমাদের ইকোনমির একটা গুরুত্বপূর্ণ অংশ হলো যে রেমিটেন্স আসলে বিষয়টা এমন যে মূলত রেমিটেন্স ইনফ্লোর কারণে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা কিন্তু একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল আমরা রাখতে সক্ষম হই সবসময়। সো এটা দুইটা জিনিস মাথায় রেখে এটা করা হয়েছে। একটা হলো যে যারা বাইরে কাজ করতে যান তারা আসলে ওখানে অমানবিক পরিশ্রম করেন এবং তারা তাদের রক্তের বিনিময়ে ঘাম ঝরানো টাকাটা দেশে পাঠান, এবং একটা সময় দেখা যাচ্ছে যে উনি যখন ফেরত আসেন তার জন্য খুব বেশি অবশিষ্ট থাকে না। সো তাকে যাতে সিকিউর করা যায় ফাইন্যান্সিয়ালি, সে যখন ফেরত আসবেন, এই জন্য এই প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে, বেসিক্যালি তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাকে সিকিউর করার জন্য, নম্বর 1। আর একই সাথে তাকে এনকারেজ করা যে সে বৈধ চ্যানেলে টাকাটা যাতে দেশে পাঠায়, রেমিটেন্সটা দেশে পাঠায়, যেটা আমাদের ইকোনমি দেশে আমার রিজার্ভকে বৃদ্ধি করে এবং আমার যে ফাইন্যান্সিয়াল সিস্টেমের যে সুশাসন সেটাও যাতে এনশিওর হয়। এবং তাদেরকেও কিন্তু ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে যে কোনো কারণে সে যদি ইকোনমিক ক্রাইসিসে পড়ে তাহলে থ্রেশহোল্ড চেঞ্জ করতে পারে। সে দেশে ব্যাক করার পর সে তো তখন আর প্রবাসী না, যখন সে দেশে ব্যাক করবে তখন সে প্রবাস স্কিম থেকে সুইচ করে তার জন্য সুইটেবল যেটা সেটা সুরক্ষা হতে পারে, অথবা হতে পারে প্রগতি, যদি উনি এখানে এসে যদি কোনো আবার চাকরিতে ঢুকেন সেরকম। ইভেন যদি সিচুয়েশন খুবই খারাপ হয় সে সমতাতে যাওয়ার তার সুযোগ আছে। সো প্রোগ্রামটা খুবই ফ্লেক্সিবল, এবং প্রবাসী ভাইদের জন্য আমি বলবো, তাদেরকে অনুরোধ করব, আপনারা যত বেশি পারেন আমাদের এই ইয়েতে সাবস্ক্রাইব করুন। আপনারা এক্ষেত্রে আমাদের যে হাই কমিশন বা আমাদের যারা আমাদের দূতাবাসে যারা কর্মরত আছেন তাদেরকে বলা আছে, তারা সার্বক্ষণিকভাবে তাদেরকে সহযোগিতা করবে। এই ক্যাম্পেইন প্রচারণা করছে। এই প্রবাসের সাথে আরেকটু অ্যাড করা দরকার, সেটা হলো আমরা রিসেন্টলি কিন্তু আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রবাসী যারা, তারা যদি মনে করে তার স্বামী বা স্ত্রী, ভাই বোন এদের নামে যদি, যারা দেশে আছে তাদের নামে যদি সে স্কিম খুলতে চায় তাও কিন্তু সুযোগ আছে। প্রবাসী স্কিম নাম হবে না, সেটা নাম হবে যার জন্য যেটা প্রযোজ্য, সুরক্ষা স্কিম কিংবা একটি বিষয় সমতা একটু, স্কিম। আমরা তো একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে আছি, একটি বিষয় একটু না জানালেই না। অনেকের ধারণা যে, আমরা জানি আপনাদের 4টি বিষয় নির্ধারণ করেছেন, কিন্তু অনেকের ধারণা 4টি বিষয় সরকার কিছুটা ব্যয় বহন করবে, কিন্তু আমরা জানি সেটি একটি, সেই বিষয়ে একটু ব্যাখ্যা দিবেন যে আমি একটি টাকা দিলাম, সরকার নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আমাকে সাহায্য করবেন, কোন স্কিম সেটি? না, এখানে সরকার সমপরিমাণ টাকা দিবে শুধু একটা স্কিমে, সেটা হলো সমতা। আর তার চেয়ে বড় যে কথাটা সেটা হলো, আপনারা জানেন ব্যাংক, বিমা কিংবা অন্য যে কোনো প্রতিষ্ঠানে যদি কেউ বিনিয়োগ করে তাহলে পরে ওই প্রতিষ্ঠান পরিচালনার যাবতীয় ব্যয় কিন্তু এই যারা সাবস্ক্রাইবার বা যারা ডিপোজিট করে তাদের থেকে নিয়েই কিন্তু তারা চালায়। আর এক্ষেত্রে জাতীয় পেনশন কর্তৃপক্ষ যে প্রতিষ্ঠা করা হয়েছে, জাতীয় পেনশন কর্তৃপক্ষের যাবতীয় ব্যয় সরকার বহন করবে। তার মানে এই যারা চাঁদা দিচ্ছে তাদের কোনো টাকা এদের বেতন ভাতা সহ অন্য কোনো কাজে ব্যয় হবে না। তাহলে এটা কিন্তু সরকার একটা বিরাট সাপোর্ট দিচ্ছে বলেই আমরা তাদেরকে চাঁদার বিপরীতে যে মুনাফা দিব, মুনাফা ইনট্যাক্ট দিতে পারতেছি। অর্থাৎ যত মুনাফা হবে সেই তত পরিমাণ টাকাই উনি পেয়ে যাবেন। এখানে কিন্তু কোনো ওভারহেড কস্ট নাই, কোনো পরিচালন ব্যয় নাই, এই প্রতিষ্ঠানের জন্য কোনো ব্যয় দিতে হবে না, এটা টোটালটাই সরকার বহন করবে। সুতরাং ইনডিরেক্টলি সরকার কিন্তু বিপুল পরিমাণ একটা ব্যয় এর জন্যে করে যাচ্ছেন, যার ফলে যারা চাঁদাদাতা তাদের মুনাফার অংশ বেড়ে যাচ্ছে। অর্থাৎ মানুষ ব্যাংকে টাকা না রেখে কেন পেনশন স্কিমে রাখবেন সেই ব্যাখ্যাটি স্যার সুন্দর করে দিলেন। যে আমরা অবশ্যই স্যার আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন আমি যেটি করতে চাই, যে পেনশন স্কিমে কিন্তু জমাকৃত টাকার গ্যারান্টার হিসেবে কি ব্যাখ্যা আছে? কারণ আমি একটি টাকা রাখছি সাধারণ নাগরিক হিসেবে, সবার মনে একটি, যেহেতু এটি টাকা পয়সা, টাকাটি আমি আর্থিক সুরক্ষা আমি কতটা দিন শেষে বুঝে পাবো সেটি একটি প্রশ্ন থাকে, এবং আমি নিজেও যদি এটি করি বা করেছি আমি কিভাবে এটার গ্যারান্টার পাবো? ধন্যবাদ। সবারই আসলে একটা আশঙ্কা যে যখনই ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয় সেখানে সবারই নিরাপত্তা এবং ট্রাস্ট, এই বিষয়টা খুবই কনসার্ন আমরা। এখানে প্রথম কথা হলো যে রাষ্ট্র এটা গ্যারান্টর। রাষ্ট্র যেখানে গ্যারান্টর সেখানে আমার নিরাপত্তা নিয়ে, ট্রাস্ট নিয়ে কোনো ধরনের মিসট্রাস্ট সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই। কেননা এটা একটা আইনের বলে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, ন্যাশনাল পেনশন অথরিটি, এবং সেই আইনেই বলা আছে যে কীভাবে আমরা এটাকে পরিচালিত করব। এবং এই ক্ষেত্রে শ্রোতা দর্শক, আপনাদের জন্য আমার একটা জাস্ট ইনফরমেশন, সেটা হলো যে আমরা তাদেরকে, যারা আমাদের সাবস্ক্রাইবার, তাদেরকে সর্বোচ্চ রিটার্ন যাতে দেওয়া যায়, এ কারণে আমরা
বিনিয়োগ করছি, এবং সেই বিনিয়োগটা হচ্ছে সম্পূর্ণ সিকিউরড ইনভেস্টমেন্ট। যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে যেমন ট্রেজারি বিল, বন্ড, এই সমস্ত হাই রিটার্ন ইনস্ট্রুমেন্ট আমরা বিনিয়োগ করছি যাতে তাদেরকে মানে সর্বোচ্চ রিটার্ন দিতে পারি। আমি পূর্বের প্রশ্নের একটু ফিরে যেতে চাই, সেটা হলো প্রবাস স্কিমের একটা জিনিস প্রবাসী ভাইদের জন্য বলতে চাই, সেটা হলো যে রেমিটেন্স পাঠালে তারা যেরকম ইনসেন্টিভ পায়, প্রবাস স্কিমের সাবস্ক্রিপশন করে যারা চাঁদা পাঠাবেন তারা কিন্তু ওই একই হারে রেমিটেন্স পাবেন, ইনসেন্টিভ পাবেন, সরকারের যে রেটে সেটা পাবেন, এবং ওই কনসার্ন ব্যাংক যে রেটে দেয় সেটাও তারা পাবেন। সো আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, এটা তাদেরকে একটা বিশেষ সুবিধা দিবে। সো এটা নিয়ে মানে তাদের কনসার্ন হওয়ার কোনো কারণ নেই যে তারা সুবিধা পাবেন না। একটি বিষয় যে বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন বা স্কিমে টাকা রাখছেন, তারা কি সরাসরি একেবারে বৈদেশিক মুদ্রাটি পাঠাচ্ছেন নাকি সেটি টাকায় কনভার্ট করে পাঠাচ্ছেন? কিভাবে পাঠাতে পারেন? ওনারা বৈদেশিক মুদ্রায় পাঠাচ্ছেন, বৈদেশিক মুদ্রায় না পাঠানোর তো কোনো সুযোগ নেই, মানে টাকায় পাঠানোর কোনো সুযোগ নেই। এটা এই এন্ডে এসে যেটা যেরকম উনি বৈদেশিক মুদ্রায় পাঠানোর পর ওনার ফ্যামিলি যেরকম বাংলাদেশি টাকাটা রিসিভ করেন, সিমিলার ওয়েতে বৈদেশিক মুদ্রায় এসে ব্যাংকিং চ্যানেলে এসে এটা আমার তার যে কর্পাস হিসাব সেখানে কিন্তু বাংলাদেশি টাকাই এটা মানে হিসাবটা মেনটেন হচ্ছে। সো উইথ ইনসেন্টিভ। সো এই ক্ষেত্রে তার কি বলে তার যে সুবিধা সেটা পুরোটাই এনশিওর করা হচ্ছে। এবং এই যে ইনসেন্টিভ যেটা বা প্রণোদনা যেটা, এই প্রণোদনা কিন্তু তার যে চাঁদা, যেমন সে যদি 5,000 টাকা চাঁদা দেয়, তার যদি 2.5% প্রণোদনা হয়, এটা অতিরিক্ত হিসাবে তার অ্যাকাউন্টে জমা হবে, 5,000 প্লাস 2.5%। অর্থাৎ নানা রকম সুযোগ সুবিধা নিয়ে সর্বজনীন পেনশন স্কিম আমাদের দরজায় করা নাড়ছে। যার যেটি প্রয়োজন, যার যেটি দিনের স্বাবলম্বী, তিনি সেটি গ্রহণ করবেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখে যে পেনশন স্কিমে অংশগ্রহণ করে অবসরে সুন্দর জীবনযাপন করবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের সবাইকে নিয়ে চিন্তা করেন। এ কারণে সর্বজনীন পেনশন স্কিম এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, এটি যাতে সফলতার মুখ এরই মধ্যে দেখেছে আরও সফল হোক, এই আশায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ পাবেন জনাব মোহাম্মদ গোলাম মুস্তাফা, সদস্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ, এবং জনাব মোহাম্মদ মঞ্জুরুল হক, যুগ্ম সচিব অর্থ বিভাগ।